বন্ধুরা, আমার চ্যানেলের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে মুজিবনগর নিয়ে বলবো। মুজিবনগরের ইতিহাস এবং মুজিবনগর সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরবো এবং মুজিবনগরকে দেখাবো আসলে মুজিবনগরটা কি। মুজিবনগর বাংলাদেশের মেহেরপুর জেলার একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ শহর, যা পূর্বে বৈদ্যনাথ তলা নামে পরিচিত ছিল। এটি বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিক সরকারের মুজিবনগর সরকার অস্থায়ী রাজধানী এবং 1971 সালের মুক্তিযুদ্ধের কমান্ডার সেক্টর হিসেবে কাজ করেছিল। পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তি বাহিনী সংগঠিত করতে এবং বিশ্বব্যাপী কূটনৈতিক সমর্থক জোগাড় করার লক্ষ্যে 1971 সালে 10 এপ্রিল অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। 1971 সালে 17 এপ্রিল মন্ত্রিসভার সদস্যরা বৈদ্যনাথ তলার একটি ঐতিহাসিক আমবাগানের শপথ গ্রহণ করেন, যেটি শেখ মুজিবুর রহমানের সম্মানার্থে তৎকালীন মুজিবনগর রাখা হয়েছিল। আমরা এমন একটি জায়গাতে এসেছি যার সঙ্গে বাংলাদেশের 71-এর ইতিহাস জড়িয়ে রয়েছে এবং সেই সাথে আমি 71-এর কিছু স্মৃতি আপনাদের মাঝে তুলে ধরবো এবং কিছু বলার চেষ্টা করব। আমার চ্যানেলের সাথেই থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার বিল্ডিং এবং 71-এর কিছু স্মৃতিস্তম্ভ রয়েছে। এই সেই আমবাগান, যে আমবাগানে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হন, যদিও তিনি পাকিস্তানের কারারুদ্ধ ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তাজউদ্দিন আহমেদ প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। আজ 17 এপ্রিল দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়। এতে স্থপতি তানভীর কবিরের নকশা করা 23 স্তরের একটি স্তম্ভ রয়েছে। এই কমপ্লেক্স মূল মন্ত্রিসভার সদস্যদের এবং পাকিস্তানের আত্মসমর্পণ দলিলের ঐতিহাসিক ঘটনার জীবন আকারে পোড়ামাটির ভাস্কর্য রয়েছে। দর্শনার্থীরা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি ঘুরে দেখতে পারেন, যেখানে যুদ্ধের প্রত্নতত্ত্ব, ছবি এবং ঐতিহাসিক দলিলপত্র প্রদর্শন করা হয়েছে। আমি মুজিবনগর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরলাম এবং এখন দেখানোর চেষ্টা করব মুজিবনগরটা যেখানে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল জায়গাটা কেমন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিশাল আকৃতির গোলাপ ফুলের বাগান আছে। এই বাগানগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এটা মেহেরপুর জেলা। আমরা সাধারণত জানি মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই জেলাগুলোতে ফুলের প্রচুর চাষ করা হয়। তদ্রূপ মুজিবনগরের এই সরকারি এই জায়গাগুলোতে এখানে সৌন্দর্যতা বৃদ্ধির জন্য গোলাপ ফুলের বিভিন্ন প্রকার গোলাপ ফুল এখানে চাষ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শাপলার কলি। শাপলা আমাদের জাতীয় ফুল, জাতীয় প্রতীক, সেজন্য এখানে শাপলা ফুলের কিছু স্তম্ভ দেওয়া হয়েছে। এখানে জাতীয় 6 নেতা তাদের শপথ নেবার কিছু দৃশ্য দেখানো হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি বাহিনী কিভাবে তারা কমান্ড পরিচালনা করত এবং তারা কমান্ডে দাঁড়িয়ে কিভাবে নির্দেশ পরিচালনা করত। এই মুজিবনগর থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। যদিও তিনি উপস্থিত ছিলেন না, তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, বাট তাকে প্রধান নেতা হিসেবে মেনে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন নেতাবর্গরা। সে সময় বিভিন্ন নেতারা বিভিন্ন দায়িত্ব পালন করেন। সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। কূটনৈতিক মিশন এই সেই মিটিং। তাহলে আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারছি, এখানে সবারই একটা রূপ চিহ্ন রয়েছে তৎকালীন নেতাদের। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অস্থায়ী সরকার তাদের সরকারি রেডিও স্টেশন ব্যবস্থা করে মুক্তি সংগ্রামের খবর এবং প্রচার করে, যা অধিকৃত পূর্ব পাকিস্তান জুড়ে সাধারণ মানুষের মনোবল বাড়িয়ে তোলে। কূটনৈতিক মিশন প্রবাসী সরকার প্রধানত ভারতের কলকাতা থেকে পরিচালিত বাঙালিদের দাবির সমর্থনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সফলভাবে প্রভাবিত করে।
গণহত্যা বন্ধ করে এবং ব্যাপক শরণার্থী সংকট মোকাবেলায় এটা কাজ করে। বাংলাদেশ অস্থায়ী সরকার পাতা থেকে মুজিবনগর প্রশাসনের ইতিহাস এবং কাঠামোগত বিবরণ সম্পর্কে আরো জানাবো। এই সেই দৃশ্য যেখানে হাজার হাজার মানুষকে নির্বিচারে মেরে ফেলা হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে, যাদের এবং মেয়েদেরকে বিভিন্ন অত্যাচার করে মেরে ফেলা হয়েছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, যেমন বাংলাদেশের প্রত্যেকটা এরিয়াতেই পাকিস্তানি সোলজাররা ঢুকেছিল এবং তারা নির্বিচারে মানুষকে হত্যা করেছে এবং বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। যুদ্ধের পরে তারই কিছু স্মৃতিস্তম্ভ এখানে বানিয়ে রাখা হয়েছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্মৃতিস্তম্ভের পাশে একটা করে সাইনবোর্ড রয়েছে এবং সাইনবোর্ডে স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে যে এখানে কোন এলাকার বা কোন স্মৃতির উপর ভিত্তি করে এই স্তম্ভটি তৈরি করা হয়েছে। এই সেই আমবাগান এখনো বিদ্যমান। এই মুজিবনগর সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখানে আমবাগানে মেলার মতো অনেক কিছুই পাওয়া যায়। একটা মেলাতে যা কিছু পাওয়া যায়, আমি আমার ফ্যামিলিকে সাথে নিয়ে এখানে এসেছি, বেড়াতে এসেছি। সাথে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে এই ভিডিওগুলো করেছি আপনাদেরকে দেখাবো বলে। এই মুজিবনগর, এখানে আমরা এসেছি এমন একটি জায়গা যেখানে সারা বাংলাদেশের ম্যাপ এই একটি জায়গা থেকে দেখতে পাওয়া সম্ভব এবং বাংলাদেশের যুদ্ধ পরবর্তী সময়ে কোথায় কি অবস্থিত ছিল সেগুলো তুলে ধরা হয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সেই ম্যাপ স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা ব্রিজ, এটা হার্ডিং ব্রিজ, ঐতিহাসিক হার্ডিং ব্রিজ। ইতিহাসে যার নাম আমরা শুনেছি, যেমন ব্রিটিশ শাসনের সময় লর্ড হার্ডিংস, ওনার নাম শুনেছি, তার নাম অনুসারে হার্ডিং ব্রিজ তৈরি করা হয়েছে। সালের ইতিহাস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের রক্তাক্ত স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মুজিবের ঐতিহাসিক নেতৃত্বে এই সংগ্রামের সূত্রপাত ঘটে এবং 1971 সালের এপ্রিলে অস্থায়ী মুজিবনগর সরকার প্রতিষ্ঠার মাধ্যমে তা আনুষ্ঠানিক রূপ লাভ করে। 1970 সালের নির্বাচন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং বিশাল বিজয় লাভ করে। অস্বীকৃতি, পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি করায় মুজিব একটি ব্যাপক অসহযোগ আন্দোলন শুরু করেন। রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে দেওয়া 18 মিনিটের এক ভাষণে মুজিব কার্যকরভাবে মুক্তির সংগ্রামের ঘোষণা দেন। এই বলে, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার জন্য, এবারের সংগ্রাম আমাদের মুক্তির জন্য। 25শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তান জুড়ে নিরস্ত্র বেসামরিক নাগরিক, ছাত্র ও বুদ্ধিজীবীদের লক্ষ্য করে একটি নৃশংস পরিকল্পিত গণহত্যা শুরু করে। 26শে মার্চ পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার ঠিক আগে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে যান। এরপর তাকে পশ্চিম পাকিস্তানের নির্জন কারাবাসে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের মুজিববন্দি থাকাকালীন
1971 সালে 10 এপ্রিল নির্বাচিত বাঙালি নেতৃত্ব বাংলাদেশের প্রথম অস্থায়ী মুজিবনগর সরকার গঠন করা হয়। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার পরবর্তীতে মুজিবনগর নামে পরিচিত আমবাগানের মন্ত্রিসভার সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শেখ মুজিবুর রহমান তৎকালীন সময়ে পাকিস্তানে বন্দী থাকা অবস্থায় মুজিবনগর সরকার গঠন করা হয় তাকে নেতা হিসেবে বিবেচিত করে এবং তার প্রতি সম্মান রেখে মেহেরপুরের বৈদ্যনাথ তলা, যেটার পূর্ব নাম ছিল, সেটাকে শেখ মুজিবুর রহমানকে সম্মানার্থে ওনার প্রতি সম্মান জ্ঞাপন করে এর নাম পরিবর্তন করে মুজিবনগর রাখা হয়। যুদ্ধকালীন প্রচেষ্টা শেখ মুজিবুর রহমানকে অনুপস্থিতিতে রাষ্ট্রপতি নজরুল ইসলামকে রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়। এই প্রবাসী সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে এবং বিজয় লাভ করা পর্যন্ত মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্র শক্তির মধ্যে সমন্বয় সাধন করে। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে 9 মাস ব্যাপী যুদ্ধের অবসান ঘটে। প্রচন্ড আন্তর্জাতিক চাপের মুখে 1972 সালের জানুয়ারিতে মুজিব পাকিস্তান থেকে মুক্তি পান এবং উল্লাসিত স্বাধীন রাষ্ট্রে ফিরে আসেন। প্রতিষ্ঠাতা নেতা হিসেবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশটি পুনর্গঠনে কাজ করেন। 1975 সালে 15 আগস্ট একটি সামরিক অভ্যুত্থানে মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমি এই ভিডিওটি এখানে যে কথোপকথনগুলো আপনারা শুনতে পাচ্ছেন, এগুলা সম্পূর্ণ অনলাইন থেকে, উইকিপিডিয়া থেকে এবং বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে বলছি। এবং এখন আরো কিছু সংযোজন করতে চাই, সেটা হচ্ছে উইকিপিডিয়া। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো 1971 খ্রিস্টাব্দে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে সংগঠিত একটি বিপ্লব ও সশস্ত্র সংগ্রাম। পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদের উত্থান ও স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় এবং বাঙালি গণহত্যার প্রেক্ষিতে এই জনযুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধের ফলে স্বাধীন ও সার্বভৌমত্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক সামরিক জান্তা সরকার 1971 সালে খ্রিস্টাব্দের 25 মার্চ রাতে পূর্ব পাকিস্তানের জনগণের বিরুদ্ধে অপারেশন সার্চলাইট পরিচালনা করে এবং নিয়মতান্ত্রিক হত্যা শুরু করে। এর মাধ্যমে জাতীয়তাবাদী সাধারণ বাঙালি নাগরিক, ছাত্র, শিক্ষক এবং বুদ্ধিজীবী, ধর্মীয় সংখ্যালঘু, পুলিশ ও ইপিআর সদস্যদের হত্যা করা হয়। সামরিক জান্তা সরকার 1970 খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচনের ফলাফলকে অস্বীকার করে এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে 1971 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর পশ্চিম পাকিস্তানে আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে এবং এই যুদ্ধের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা বাংলাদেশ রাষ্ট্রে পরিণত হয় এবং বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে নিজের নাম পৃথিবীর বুকে প্রতিস্থাপন করে। এই যুদ্ধের বাংলাদেশে পক্ষ এবং বিপক্ষ নিয়ে কিছু আলোচনা, যেমন উইকিপিডিয়াতে আমি যা পেয়েছি, এটা হলো যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যারা পক্ষের কিছু গোষ্ঠী বা দল ছিল, যেমন 25 মার্চ, 26 ডিসেম্বর 1971 বাংলাদেশ সশস্ত্র বাহিনী, 21 নভেম্বর, 16 ডিসেম্বর 1971 তার স্বাধীনতাকামী সশস্ত্র কিছু গোষ্ঠী, যেমন কাদেরিয়া বাহিনী, হেমায়েত বাহিনী, মুজিব বাহিনী, ন্যাপ ভাসানী এর গেরিলা দল, ছাত্র ইউনিয়নের গেরিলা দল এবং ভারতীয় সশস্ত্র বাহিনী এবং সমর্থক হিসেবে সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ব্লকভুক্ত রাষ্ট্রসমূহগুলো বাংলাদেশের পক্ষে ছিল। বিপক্ষ হিসাবে আমরা পাই পাকিস্তান, পূর্ব পাকিস্তান সরকার, এবং বাংলাদেশের পক্ষে যে যুদ্ধ পরিচালিত হতো সে মুজিবনগর সরকার। তদ্রূপ পাকিস্তানে যেমন পূর্ব পাকিস্তান সরকার, পাকিস্তানের সশস্ত্র বাহিনী বিপক্ষে ছিল, আধা সামরিক বাহিনী, মিলিশিয়া বাহিনী, নাগরিক শান্তি কমিটি, রাজাকার, আল-বদর, আল-শামস, মুজাহিদ বাহিনী, ইস্ট পাকিস্তান সিভিল আর্ম ফোর্স, রাজনৈতিক দল, জামাত ইসলাম, ইসলামী ছাত্র সংঘ
নেজামে ইসলামী পার্টি, মুসলিম লীগ, কনভেনশন মুসলিম লীগ, কাউন্সিল মুসলিম লীগ, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, জমিয়তে তালেবাহ আরবিয়া সমর্থনকারী দল। যেমন তৎকালীন যুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে বা পাকিস্তানের পক্ষে যে দলগুলো সমর্থন করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিয়ানমার এবং চীন। এদিকে মিডল ইস্টের কিছু দেশ রয়েছে, সৌদি আরব, লিবিয়া, জর্ডান এবং আমাদের দক্ষিণ এশিয়ার একটি দেশ শ্রীলঙ্কা। সেনাধিপতি এবং নেতৃত্ব প্রদানকারী, যেমন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দান করে শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি মুজিবনগর সরকার। বাংলাদেশের পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দান করে ইয়াহিয়া খান, রাষ্ট্রপতি পাকিস্তান। সৈয়দ নজরুল ইসলাম, উপরাষ্ট্রপতি, অস্থায়ী সরকার প্রধান এবং অস্থায়ী সশস্ত্র বাহিনী সমূহের সর্বাধিনায়ক। নুরুল আমিন, প্রধানমন্ত্রী পাকিস্তান। আব্দুল মুতালিব মালিক, গভর্নর, আগস্ট ডিসেম্বর, পূর্ব পাকিস্তান। জেনারেল আব্দুল হামিদ খান, পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ও সেনা সদর দপ্তর ওনার আন্ডারে ছিল। তাজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী এবং মুজিবনগর সরকারের সরকার। এম এ জি উসমানী, মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। মোহাম্মদ আব্দুল রব, চিফ অব স্টাফ, মুক্তিবাহিনী। গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার, ডেপুটি চিফ অব স্টাফ, সেনাবাহিনী। মেজর A.K.M. শফিউল্লাহ, কমান্ডার এস ফোর্স, মেজর জিয়াউর রহমান, কমান্ডার জেড ফোর্স, মেজর খালেদ মোশাররফ। ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী। জেনারেল শ্যাম মানেকশ, ভারতীয় সেনাপ্রধান। জেনারেল জগদীশ সিং অরোরা, পূর্ব কমান্ডার GCO ইন সি। লেফটেন্যান্ট জেনারেল স্বাগত সিং, মেজর জেনারেল ইন্দ্রজিৎ সিং গিল। এয়ার মার্শাল হরিচাঁদ দেওয়ান। সকল ভারতীয় বিভিন্ন সেনা কর্মকর্তা বা নৌ কর্মকর্তা। আর অনেকেই আছে, আমি তাদের নাম আর না বলি। এখন যারা বিপক্ষে ছিল, বিপক্ষে থাকা সেনা এবং নৌ কর্মকর্তা এবং পাকিস্তানের বিভিন্ন কর্মরত দায়িত্বরত কর্মকর্তাগুলো। মেজর জেনারেল ফরমান আলী, পাকিস্তান সরকার। মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। মেজর জেনারেল মোহাম্মদ জামশেদ, রাজাকার বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্মচারীরা। বিআর অ্যাডমিরাল মোহাম্মদ শরীফ, ক্যাপ্টেন আহমেদ জামির, আরো অনেকেই। সৈয়দ খাজা খায়ের উদ্দিন, চেয়ারম্যান নাগরিক শান্তি কমিটি। গোলাম আজম আমির, জামায়াতে ইসলামী। মতিউর রহমান নিজামী, নেতা আল বদর এবং ফজলুল কাদের চৌধুরী, নেতা আল শামস। অনেকের নামই এখানে আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন 1971 সালে পাকিস্তানের বাহিনী দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে নির্মম হত্যাযজ্ঞ। এখানে বিভিন্ন জায়গাতে, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যে হত্যাযজ্ঞগুলো করা হয়েছে এবং যে অত্যাচারগুলো করা হয়েছে 71-এ, সেগুলাই তুলে ধরা হয়েছে এই জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরের মাধ্যমে। 1971 সালে পাকিস্তানি বাহিনী দ্বারা রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ ও ধ্বংসযজ্ঞ। সে সময় তৎকালীন পুলিশ এবং বাংলাদেশের পক্ষে ছিল, এজন্য পুলিশ বাহিনীতে ধ্বংসযজ্ঞ চালায়। এখানে একটি ট্যাঙ্ক এবং কিছু ভেঙে যাওয়া স্মৃতিস্তম্ভ আমরা দেখতে পাচ্ছি। 1971 সালে পাকিস্তানি বাহিনী দ্বারা ঢাকা সচিবালয় আক্রমণ ও ধ্বংসযজ্ঞ চালায়, সেটারই কিছু স্মৃতিস্তম্ভ। সালে পাকিস্তানের বাইরে দ্বারা ধ্বংসযজ্ঞ জাতীয় প্রেস ক্লাব ঢাকা, সেটারই কিছু দৃশ্য।
সাভারের জাতীয় স্মৃতিসৌধ 1971 সালে পাকিস্তানি বাহিনী দ্বারা ধ্বংসিত কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা। কিছু স্মৃতিস্তম্ভ দেখে আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা আরেকটু ঘোরাফেরা করব। এখানে কিছু আমরা একটু ঘোরাফেরা করছি, সুন্দর একটি জায়গা। এখন এই জায়গাটি এখন পর্যটকদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে, ইতিহাসের একটা শেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আস্তে আস্তে আমরা যাব স্মৃতিসৌধের দিকে। প্রায় ঘুরতে ঘুরতে এই জায়গাটি আমরা শেষ করে ফেলেছি, সাথে অনেক ইতিহাসের অনেক কথা নিয়ে আলোচনা করেছি। আমার ইতিহাসের কথাগুলো নিয়ে যদি কারোর মনে কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা একটু উইকিপিডিয়া অথবা গুগল থেকে সার্চ দিয়ে দেখতে পারেন। কারণ এখানে আমি যা তুলে ধরেছি, যে কথাগুলো বলেছি, কোনো কথাই আবার নিজের কথা নয়, যে যা আমি নিজে থেকে বলেছি। স্মৃতিসৌধ যথাসম্ভব আমরা স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পেরেছি, এই স্মৃতিসৌধের এক পাশে পাথর দিয়ে, সামনের সাইডটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে অনেক পাথর বিছানো আছে। এই স্মৃতিসৌধে উঠতে গেলে খালি পায়ে উঠতে হয়, কারণ এই স্মৃতিসৌধটা শুধুমাত্র নির্মাণ করা হয়েছে যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য প্রাণ দিয়েছে তাদের স্মৃতির লক্ষ্যে। এখানে যে পাথরগুলা বিছানো আছে, স্থানীয় লোকদের কাছে জানতে পেরেছি এখানে 30 লক্ষ শহীদের স্মৃতি হিসাবে এখানে 30 লক্ষ পাথর বিছানো হয়েছে। আমরা খালি পায়ে এখান দিয়ে হেঁটে একটু সময় দিয়ে এরপরে আমরা আস্তে আস্তে চলে যাব আমাদের বাসার দিকে। দেখতে দেখতে লম্বা একটি সময় পার করে দিয়েছি। বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে আপনাদেরকে আমি বলছি, তাহলে আপনারা এই মুজিবনগরে আসতে পারেন এবং এখানকার স্মৃতিস্তম্ভগুলো নিজে চোখে দেখে যেতে পারেন। খুব সুন্দর একটি জায়গা, এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে চাইলে এবং ইতিহাসের যদি কিছু নিদর্শন সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে এই মুজিবনগরে এসে আপনারা ঘুরে যেতে পারেন। এটা শুধু ফটোগ্রাফি, ছবি তোলার জায়গা নয়, এটা ইতিহাস জানার একটা জায়গা, ইতিহাসের সত্যতা উদ্ঘাটন করার একটা জায়গা। এই সেই মুজিবনগর। এখানে কিছু দোকান পাশে রয়েছে, সবকিছু শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বাইরের দিকে। এই সেই আমবাগান, যেখানে এই আমবাগানের ইতিহাসে যে আমবাগানের কথা উল্লেখ করেছে, এই সেই আমবাগান, বিশাল আমবাগান। বন্ধুরা, আমার ভিডিও শেষ করতে চলেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে যদি কোনো মার্জনীয় বা আপনাদের কাছে অপ্রত্যাশাজনিত কোনো কিছু আমি বলে থাকি তার জন্য ক্ষমা করবেন এবং দেখতে থাকুন আমার ভিডিও। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। সাথে ভিডিও শেষ করার আগে একটা কথা আমি বলতে চাই, যে এখানে যে কথাগুলো আমি ইতিহাস সম্পর্কে বলেছি সবগুলো উইকিপিডিয়া এবং গুগল থেকে নেওয়া। আমি নিজে কোনো